সো আজকে যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে গিয়ে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এটার একটা বিশেষ দিক হচ্ছে গিয়ে এই টপিকটার যে যে কোনো কম্পিটিটিভ এক্সাম, ওয়েদার ইট ইজ ডব্লিউবিসিএস, ইউপিএসসি, আইএস, যে এক্সামই আপনি অ্যাটেন্ড করেন না কেন, সেখানে কিন্তু, এবং ইউজিসি নেট, পলিটিক্যাল সায়েন্স যারা রয়েছে, এবং হিস্ট্রির একটা অ্যাসপেক্ট কিন্তু এখানে রয়েছে। সো আই থিঙ্ক আমি আজকে এমনভাবে একটা ওভারঅল কনসেপ্ট আপনাকে পুরো প্রোভাইড করব, এখান থেকে আপনি একটা জেনারেলাইজ নলেজ কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন, এবং আমি সেটা অ্যাসিওর করছি। সো কিপ উইথ মি, কিপ পেশেন্স উইথ মি। সো আমরা জানি যে ব্ল্যাক পেপারের খোঁজে মোটামুটি ইউরোপে ইউরোপের সমস্ত কান্ট্রি, পুরো ইউরোপটাই ইস্ট এশিয়া তথা স্পেশালি ইন্ডিয়াতে আসার কিন্তু তারা চেষ্টা করে। কেন? কারণ এই জায়গাটা ছিল রিচ ইন স্পাইস। এখানে ব্ল্যাক পেপার থেকে শুরু করে অনেক সামগ্রী কিন্তু এখানে পাওয়া যেত। এবং 1600 এডিতে কি হয়, ব্রিটেনের যে ক্রাউন বা ইউকের যে ক্রাউন ছিল, সেখানে একটা প্রস্তাব নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা প্রপোজাল নিয়ে যায়। প্রপোজালটা এরকম ছিল যে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমরা ইস্ট এশিয়া তথা ইন্ডিয়াতে আমরা কিন্তু ট্রেড করব, এবং সেখানে গিয়ে একটা মনোপলি ক্রিয়েট করার চেষ্টা করব। এটাই হচ্ছে তাদের বেসিক যে ইন্টেনশন সেটা ছিল তখন। এবং আলটিমেটলি তারা কিন্তু অফিসিয়ালি, যেটা 1608-এ তারা কিন্তু মোটামুটি ট্রেড করতে এখানে কিন্তু আসে, ইন্ডিয়াতে তারা কিন্তু এসে পৌঁছায়। একদিকে বিভিন্ন কোস্ট, একটা ইস্টার্ন যে কোস্টটা ছিল সম্ভবত পর্তুগালের যে দখলে ছিল, দেন যে ব্রিটিশ যে কোম্পানি রয়েছে, সেই ব্রিটিশ কোম্পানি সেটা কিন্তু মোটামুটি স্পেশালি ফোকাস করেছিল যাতে কারণ ওখানে যে প্রিজার্ভেশন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এই স্পাইসিসটা খুবই এসেনশিয়াল ছিল তাদের জন্য। এবার আমরা যখন দেখতে পাচ্ছি যে 1608 এডিতে তারা কিন্তু কোথায় পৌঁছায়, আমি যদি ম্যাপটা আঁকি, এরকম তো ইন্ডিয়ান ম্যাপটা বেসিক্যালি। হ্যাঁ, এখানে শ্রীলঙ্কা রয়েছে। সো তারা কিন্তু মোটামুটি বিভিন্ন কোস্টে এসে, এটা বেঙ্গল, এটা মাদ্রাজ, সরি এখানটা মাদ্রাজ, অ্যান্ড এইদিকে যে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে বোম্বে বোম্বে প্রেসিডেন্সি, এদিকে ছিল মাদ্রাজ প্রেসিডেন্সি, আর এখানে হচ্ছে এটা বেঙ্গল প্রেসিডেন্সি। সো ব্রিটিশরা এখানে যখন এন্টার করে তখন তারা বিভিন্ন এগুলো আমি আস্তে আস্তে করে আপনাদের অ্যানালিসিস করব। তো 1600 এডিতে যখন আলটিমেটলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে এসেছে, তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে, কিন্তু তারা কিন্তু তেমনভাবে সফল হতে পারেনি টু এক্সপ্যান্ড দেয়ার বিজনেস অল ওভার দ্য কান্ট্রি। কেন? কারণ তাদের তাদের যে সব থেকে বেশি হার্ডেলটা ছিল হচ্ছে মুঘল এম্পায়ার। আর আমরা জানি ডেথ অফ আওরঙ্গজেব 1707-এ হয়েছিল। আমরা এনাকে বলতে পারি দ্য লাস্ট পাওয়ারফুল এম্পারার অফ
emperor of Mughal dynasty. Okay, তো আফটার দ্য ডেথ অফ ঔরঙ্গজেব 1707, তারপরেও কিন্তু বেশ মানে মুঘল যে ডাইনেস্টি সেটা ধীরে ধীরে কোলাপস করে যায়, অ্যান্ড দেন ব্রিটিশরা ধীরে ধীরে কিন্তু শক্তিশালী বা তাদের যে পাওয়ারটা সেটা বিজনেস সেটা কিন্তু এনহ্যান্স করার চেষ্টা করে। সরি যদি কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে তার জন্য আই এম রিয়েলি সরি। My setup is not that up to the marks up to the mark where you can get high quality of environment, so I am really sorry for that if you get any kind of annoying noise. Okay, so 1757 এ একটা গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট হয় 1757, and what was that? The Battle of Polashi. The Battle of Plassey. নাও ব্যাটেল অফ পলাসি হয়, এবং এইখানে কিন্তু শোনা যায় যে ব্রিটিশরা যখন পলাসি ব্যাটেলটা তে ভিক্টোরি পায়, তখন তারা যখন কলকাতা দিয়ে যখন তারা আসছিল, তাদেরকে ফুলচন্দন ফুলের যে ফুল দিয়ে তাদেরকে অভিবাদন করা হয়। কেন? কারণ এরকম যে সাদা চামড়ার মানুষ, হোয়াইট ম্যান, তারা তো আগে কখনো দেখেনি, তারা মনে হতো যে এরাই আমাদের ইন্ডিয়ান পিপলস, তখন থিঙ্ক করতে হয়তো এরাই হচ্ছে আমাদের রক্ষা করবে, দে আর দ্য ইনকার্নেশন অফ গড। সো দ্যাট ওয়াজ দ্য পারসেপশন অ্যাট দ্য টাইম অফ ইন্ডিয়ান পিপল। নাও এটা যখন ব্রিটিশরা দেখতে পায়, তখন কিন্তু তাদের ভিতর একটা অন্য রকমের কনফিডেন্স ডেভেলপ হয়, যেটা তাদেরকে তাদের বিজনেস, তাদের পাওয়ারটাকে আরও এক্সপ্যান্ড করতে অনেক বেশি হেল্প করেছিল। নাও আফটার দ্যাট আরেকটা ইনসিডেন্ট হয় হচ্ছে 1764। হোয়াট ওয়াজ দ্য ইনসিডেন্ট? ব্যাটেল অফ বক্সার। ব্যাটেল অফ বক্সার। না, ব্যাটেল অফ বক্সার যেটা হয়, এরপর আরেকটা ইনসিডেন্ট হয়, এবং এর যে রেজাল্টটা ছিল, সেই রেজাল্টটা হয় হচ্ছে আই এম গেটিং কনফিউজ, 1765, which is Treaty of Allahabad. Treaty of Allahabad. I hope you understand. এটার মাধ্যমে কি হয়, মোটামুটি আমরা জানি যে দ্বৈত শাসন ব্যবস্থা, বা যেটাকে এর রেজাল্ট 1965, সেই রেজাল্টের যে রেজাল্টটা হয়েছিল ট্রিটি অফ এলাহাবাদ, সেটা হয়েছিল ডিউ টু দ্য ব্যাটেল অফ বক্সার। হ্যাঁ, এবং এর ফলে যে ইম্পর্টেন্ট জিনিসটা ব্রিটিশরা লাভ করেছিল, সেটা হচ্ছে আই উড সে sorry, a call was there. Sorry, I am really dual power system যেটা চালু হয়েছিল আফটার দ্য ট্রিটি অফ এলাহাবাদ। সো একটা কল এসেছিল, এই জন্য একটু ইন্টারাপ্ট হলো, সরি, আই এম রিয়েলি সরি। ওকে, 1965-এ ট্রিটি অফ এলাহাবাদের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাকচুয়ালি ট্যাক্স কালেকশন করার রাইটস মিলে ফর দ্য ফার্স্ট টাইম, যেটাকে রেভিনিউ রাইটসও বলা হয়। এবং এর ফলে আরেকটা সিস্টেম তৈরি হয়েছিল, ডিউল পাওয়ার সিস্টেম বা দ্বৈত শাসন ব্যবস্থা, যেটা আমরা জানি অলরেডি। নাও এরপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যেও কিন্তু আস্তে আস্তে করে যে ব্রিটিশ গভর্নমেন্ট, সেটার ইনফ্লুয়েন্স কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ হতে থাকে। এবং সেটা কি, যখন আমরা দেখছি এরপরে আমরা দেখব যে 1774, 1784, 1793, এগুলো এক এক করে আমরা সব কিছু দেখব। সো
ফার্স্টে আমরা যদি দেখি যে রেগুলেটিং অ্যাক্টগুলো ধীরে ধীরে আসছে, কেন? কারণ এই সময় পর্বে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তাদেরকে তাদের 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 ভিতর ইনভলভ হয়ে পুরো ইন্ডিয়াতে তাদেরকে এক্সপ্যান্ড করতে চায় এবং আস্তে আস্তে করে কলোনি করতে চায় ইন্ডিয়াতে। সো দিস ওয়াজ এ ভেরি অ্যানোয়িং মুভ বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। তো সেটা হচ্ছে গিয়ে আমরা যদি এবার এক এক করে দেখি তাহলে আরও বেশি এটা ইজি হয়ে যাবে। 1774 কি আসে? রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট। এবং এই রেগুলেটিং অ্যাক্টের মধ্য দিয়ে আমরা পরে ডিসকাস করবো যে কীভাবে গভর্নর জেনারেল ডেভেলপ হয়। এগুলো হচ্ছে বিভিন্ন ল ব্রিটিশ গভর্নমেন্ট টু কন্ট্রোল দ্য ইআইসি, East India Company, and all over the control over the India. Regulating Act, then 1784 Peats India Act. Then after 1786 Act of Settlement, and then আমরা জানি 1793 সেখানে আসে চার্টার অ্যাক্ট। দেন 1813 again চার্টার অ্যাক্ট। দেন 1833 again Charter Act. Then 1853 Charter Act. Then এরপরে একটা স্পেশাল ইনসিডেন্ট হয়, I am going to highlight this, which is revolt of 1857, which is called Sepoy Bidroh, Sepoy revolt. I hope you understand. এরপরে ব্রিটিশ গভর্নমেন্ট বাধ্য হয় একটা নতুন অ্যাক্ট আনতে। সেটা এতক্ষণ শব্দ আমরা দেখতে পাচ্ছি চার্টার অ্যাক্ট হচ্ছে বিভিন্ন রকমের ইমপ্রুভমেন্ট হচ্ছে, কিন্তু এরপরে আফটার দ্য সেপয় রিভোল্ট অর রিভোল্ট অফ 1857, the first government of India Act 1858 কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করে as far as India is concerned. Now এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরিয়ে রেখে ব্রিটিশ পুরো একটা মানে ইন্ডিয়াকে কন্ট্রোল করতে ধীরে ধীরে শুরু করে এবং গভর্নর জেনারেল, ভাইসরয় এই সময় থেকে মোটামুটি শুরু হয়। এইবার আমি যদি একটু একটু করে এক এক করে পুরো যে অ্যাক্টগুলো এগুলোকে আমি অ্যানালিসিস শুরু করি, দেন এটা বেশি চলে আসবে। এবং এটার একটা এটা হচ্ছে প্রি কনস্টিটিউশনাল এরা। তো এই প্রি কনস্টিটিউশনাল এরাটাকে যদি আমি একটু সুন্দরভাবে না জানি তাহলে আমি বুঝতে পারবো না হোয়াট ওয়াজ দ্য অ্যাকচুয়াল idea behind the making of Indian Constitution, because this incident is actually related to the making of Indian Constitution. So I have to make you understand that what are the link this kind of incident to the Indian Constitution, এবং তার উপরে যে আমাদের কনস্টিটিউশন মেকাররা তারা কিভাবে এই সমস্ত থেকে ইনফ্লুয়েন্স হয়েছে বা এর ফলে যে রেজাল্টগুলো হয়েছে সবগুলো আমি এক এক করে লিঙ্ক করার চেষ্টা করছি। সো ফার্স্ট আমাদের বুঝতে হবে দ্য ফার্স্ট অ্যাক্ট উই শুড আন্ডারস্ট্যান্ড হুইচ ইজ
দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773 or 70 যেটা 1774 I would say, regulating act 1773. অর্থাৎ এই যে অ্যাক্ট, এই সময় ইউকের যে পিএম ছিল, প্রাইম মিনিস্টার ছিলেন, ওয়াজ লর্ড নর্থ। এবং এই সময় একটা ইনসিডেন্ট ঘটে, সেটা হচ্ছে এর আগে আমরা জানি যে ব্রিটিশরা বেঙ্গল, মাদ্রাস অ্যান্ড বোম্বে এই তিনটে প্রেসিডেন্সি করেছিল টু ডিসেন্ট্রালাইজ দেয়ার বিজনেস অর দ্য পাওয়ার অল ওভার দ্য কান্ট্রি। নাও এই সময় গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল? আচ্ছা, গভর্নর জেনারেল, যেটা শুধু জেনারেল, যদি গভর্নর অফ বেঙ্গল যদি বলি, গভর্নর অফ বেঙ্গল, সেটা ছিল কে? ওয়ারেন হেস্টিংস। I hope you know that. ওয়ারেন হেস্টিংস। তো ওয়ারেন হেস্টিংসের কাজটা কি? তো এই যে রেগুলেটিং অ্যাক্ট, এই রেগুলেটিং শব্দটা দ্বারাই বোঝাচ্ছে যে এই সময় থেকেই ব্রিটিশ গভর্নমেন্ট ভারতকে পলিটিক্যালি সবভাবেই কিন্তু তারা কলোনি করতে চাচ্ছিল, ইন্টেনশনটা এটাই ছিল। এবং এই অ্যাক্টের মধ্যে গভর্নর অফ বেঙ্গল ছিল ওয়ারেন হেস্টিংস, এবং তাকে কি করে দেওয়া হলো এই আইনের মধ্য দিয়ে, এই অ্যাক্টের মধ্য দিয়ে গভর্নর অফ বেঙ্গলকে ট্রান্সফার ইনটু দ্য হেড অফ দ্য স্টেট। আমি তখন বলবো পুরো অল ওভার দ্য স্টেটের যে কন্ট্রোলটা যার উপর থাকবে অ্যাজ এ প্রক্সি অফ ব্রিটিশ গভর্নমেন্ট, সেটাকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করে দেওয়া হলো। কাকে? ওয়ারেন হেস্টিংস। দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়াজ ওয়ারেন হেস্টিংস। কেন? এটা কি ছিল? এই যে বিষয়টা, মানে বেঙ্গল, মাদ্রাস, বোম্বে তিনটি যে প্রেসিডেন্সির যে পৃথক গভর্নর ছিল, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্ট অফ 1773 অনুযায়ী গভর্নর অফ বেঙ্গল বিকাম দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং বাকি দুটো যে প্রেসিডেন্সি হুইচ ইজ মাদ্রাস অ্যান্ড বোম্বে, তারা কিন্তু এক হিসাবে, যদি আমি হায়ারার্কিক্যাল অর্ডারে সাজাই, তাহলে ফার্স্টে গভর্নর জেনারেল অফ বেঙ্গল থাকবে, হি ইজ দ্য মেইন ডিসিশন মেকার অফ ইন ইন্ডিয়া আফটার ব্রিটিশ গভর্নমেন্ট। অ্যান্ড দেন আমি যদি এরকমভাবে সাজাই, তাহলে এখানে রয়েছে হচ্ছে গিয়ে হায়ারার্কিক্যাল অর্ডার, উপরে এখানে থাকবে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এখানে রয়েছে, এটা হচ্ছে বেঙ্গল, এটা হচ্ছে পুরো ইন্ডিয়াকে লিড করছে, এবং এনার আন্ডারে দুজন রয়েছে। কে কে? এটা হচ্ছে গভর্নর অফ মাদ্রাস, আর একটা হচ্ছে গভর্নর অফ বোম্বে। সো হায়ারার্কিক্যাল অর্ডার এইভাবে কিন্তু ব্রিটিশ কোম্পানি ধীরে ধীরে করে তাদের ইন্টেনশন অনুযায়ী পুরো ইন্ডিয়াকে ক্যাপচার করার একটা প্ল্যান কিন্তু তারা সাজাচ্ছে। সো এটা বেসিক্যালি যে অ্যাক্ট, এই অ্যাক্টের মধ্য দিয়ে কিন্তু বিগিনিং অফ সেন্ট্রালাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন হয়েছিল, সেটা ইন্ডিয়ার মধ্য দিয়ে। এবং এই সময় কিন্তু একটা কোর্ট এস্টাবলিশড হয়। কি কোর্ট? সেটাকে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্ট কোথায় এস্টাবলিশ হয়? তখন এস্টাবলিশ হয় কোথায়? ক্যালকাটাতে। এবং এই ক্যালকাটাতে যখন এই সুপ্রিম কোর্টকে একটা টার্মস দিয়ে বোঝানো হয়, সেটা আমাদের মনে রাখতে হবে, হুইচ ইজ কোর্ট অফ
কোর্ট অফ রেকর্ড, এবং এই কোর্টের ডিসিশনই হলো ল, যার মধ্যে একটা ইফেক্টিভনেস থাকবে। মানে বর্তমান মানে ভারতের যেমন আর কি সুপ্রিম কোর্ট, হাইকোর্টের ক্ষেত্রেও সেম প্রয়োজন, মানে ওটাই হচ্ছে কোর্ট অফ রেকর্ড। হ্যাঁ, সো ওটা যেটা 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 ডিসিশন নেবে এই কোর্ট, সেটাই হচ্ছে আলটিমেট ডিসিশন। কিন্তু অনেক সময় কি হতো যে ইংল্যান্ডে, ইউকেতে একটা কাউন্সিল ছিল, সেই কাউন্সিলকে বলা হতো প্রিভি কাউন্সিল। হোয়াট কি বললাম? প্রিভি কাউন্সিল, প্রিভি কাউন্সিল। ডিউরিং দ্যাট টাইম যদি সুপ্রিম কোর্টের এগেইনস্টে আপনাকে কোথাও চ্যালেঞ্জ করা যেত, করতে হতো, দেন আপনাকে তখন প্রিভি কাউন্সিলের কাছে যেতে হতো। এবং আমি যদি বলি যে ফার্স্ট জাজ, চিফ জাজ কে ছিলেন? ফার্স্ট সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যদি বলি চিফ জাস্টিস তো তখন ইন্ডিয়াও হয়তো বলা যায় না। তো সিজেআই ছিল কে? স্যার এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে। ওকে, সেকেন্ড। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে সিজে চিফ জাস্টিস প্লাস 3 আদার জাজদের একটা বেঞ্চ ছিল in the Supreme Court, which is established in Kolkata. 3 other judges. Okay, so this is the things, Sir Elijah Impe. Now এই বেসিক যে ইম্পর্টেন্ট ম্যাটার্স হয়েছিল এই আইন অনুযায়ী, সেটা কিন্তু এটাই। নাও আমরা যদি পরের যে আইন অ্যাক্টটা এসেছিল, সেটা হচ্ছে গিয়ে দেখব পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। পিটস ইন্ডিয়া অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784. Okay, now what is that? Pitt, we know Pitt was the PM of UK. Then এখানে একটা কমিটি তৈরি হয়, যেটাকে আমরা নাম দেব কি? বোর্ড অফ কন্ট্রোল। বোর্ড অফ কন্ট্রোল। বোর্ড অফ কন্ট্রোলটা কি? এই অ্যাক্ট অনুযায়ী এটাকে লঞ্চ করা হয় বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। এই অনুযায়ী যে ইউকের যে গভর্নমেন্ট, এই যে বোর্ড, এই বোর্ডে টোটাল মেম্বার থাকবে, টোটাল মেম্বার থাকবে 6। এবং এই এদের কাজটা কি ছিল? এদের ফাংশন of this board was to do all the political activity of state, to do or monitor all the political activity of East India Company, EIC. Okay, এটা জানো, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এই বোর্ড অফ কন্ট্রোলের কাজটা ছিল, এখানে 6 জন মেম্বার ছিল, এটা ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা এস্টাবলিশ হয়েছিল উইথ দ্য অ্যাক্ট অফ পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। এবং এটার মধ্য দিয়ে একটা 6 জন মেম্বারের একটা কমিটি গঠন করা হয়, যাদের কাজ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে তারা কি করবে? সমস্ত পলিটিক্যাল অ্যাক্টিভিটিগুলোকে মনিটর করবে। যেমন or treaty agreement etc, কোঅপারেশন মেবি। সো এইভাবে কিন্তু এটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এবার যদি আমি পরে move on to the next page, which is Charter Act. The first Charter Act came into 1793. Charter Act
চার্টার অ্যাক্ট 1793। ওকে, এই যে বিষয়টা রয়েছে চার্টার অ্যাক্ট 1793, এটার মধ্য দিয়ে আমরা কি কি বলতে যাচ্ছি, এটার কি কি ইনসিডেন্ট ঘটেছিল ইম্পর্টেন্ট সেটা আমরা দেখব। প্রথম হচ্ছে স্যালারি অফ ব্রিটিশ অফিসার, সেটা কোথা থেকে দেওয়া হবে? ফ্রম ইন্ডিয়ান রেভিনিউ। স্যালারি অফ ব্রিটিশ অফিসার্স কোথা থেকে আসবে? ফ্রম ইন্ডিয়ান রেভিনিউ। ওকে, সেকেন্ড থিং, trade monopoly of East India Company conserve with conserve, I would say, extend 20 years more। EIC East India Company এদের যে ট্রেড মনোপলি, ব্রিটিশ গভর্নমেন্ট এই অ্যাক্টের মধ্য দিয়ে 20 ইয়ার্স এক্সটেন্ড করে। ওকে, এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অথরিটি সেটা আস্তে আস্তে করে রিডিউস হচ্ছে, অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ ব্রিটেন তারা কিন্তু আস্তে আস্তে করে নিজেদেরকে এস্টাবলিশ করছে অল দ্য স্ট্রাকচার ইন ইন্ডিয়া অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। এইভাবে কিন্তু আস্তে আস্তে করে তারা পুরো ভারতটাকে ক্যাপচার করার একটা কিন্তু নিয়েছে। নাও মুভ অন টু দ্য নেক্সট চার্টার অ্যাক্ট, হুইচ ইজ চার্টার অ্যাক্ট 1813। Charter Act 1813। Okay, now what was that? Trade monopoly of East India Company তো অলরেডি 20 ইয়ার্সের জন্য, এর আগে যে চার্টার অ্যাক্ট সেখানেই 1973তেই লিমিট করে দেওয়া হয়েছিল, এবং এই অ্যাক্টের মধ্য দিয়ে চার্টার অ্যাক্ট 1813 মধ্য দিয়ে 20 ইয়ার্স তো অবভিয়াসলি ছিল, এবং ট্রেড মনোপলি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লিমিটেড টু টি অনলি, অর্থাৎ তারা শুধুমাত্র ট্রেড করবে অনলি টি, শুধুমাত্র চায়ের, এবং কার সঙ্গে করবে সেটা বলে দেয়। টু হুম চায়না অনলি, চায়না। ওকে, শুধুমাত্র চায়নার সঙ্গেই এই মনোপলি করবে কত ইয়ার্স? আগের অ্যাক্টের মধ্যে 20 ইয়ার্স। ওকে, এবং এই সময় একটা ইম্পর্টেন্স মিশনারিকে, যে ক্রিশ্চিয়ান মিশনারি ছিল, ডিফারেন্ট ক্রিশ্চিয়ান মিশনারি, তাদের they were allowed to propagate Christianity। হলো, তাহলে এর আগের যে চার্টার একটা ছিল 1793, only 20 years British East India Company trade monopoly করতে পারবে, and with this act trade monopoly limited to the tea only, and with whom? With China. And in this period, Christian missionary, with this act Christian missionary were allowed to propagate their religion, and এবং that was the another major reason to revolt in 1857 according to lots of historian। এবং এই সময় যে অ্যানুয়ালি এডুকেশনের উপর
1 লাখ ইন্ডিয়ান রুপিস এক্সপেন্ডিচারের জন্য আর কি বরাদ্দ করা হয় বাজেটে। 1 লাখ এডুকেশনে 1 লাখ রুপিস কি হবে বাজেট দেওয়া হয়। ওকে, এবং এই হচ্ছে গিয়ে চার্টার অ্যাক্ট 1813। মুভ টু দ্য নেক্সট ওয়ান হুইচ ইজ চার্টার অ্যাক্ট 33। চার্টার অ্যাক্ট 1833। ওকে, সো হোয়াট ইজ দ্যাট? এই সময় আমরা যদি দেখি যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, যেটা 1773 or 4 যেটা গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হয়েছিল, কিন্তু এই সময় আমরা দেখতে পাচ্ছি যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল বিকাম দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ওকে, তাদের ফাংশন হয়তো একই, বাট এই অ্যাক্টের মধ্য দিয়ে এটুকু চেঞ্জ করা হয়। গভর্নর জেনারেল অফ বেঙ্গল became governor general of India. Okay, with this act. Second thing, then first governor general of India was কে উইলিয়াম বেন্টিং। কিভাবে এটা মনে রাখবেন? 1828 the Sarti Protha was demolished by William Benting, so there is a link. 33, 5 years ago. Okay, so William Benting. ওকে, নাও আরেকটা এখানে যে ম্যাক্সিমাম অ্যাডমিনিস্ট্রেশন সেন্ট্রালাইজ করা হয় উইথ দিস অ্যাক্ট। ম্যাক্সিমাম কি হয় সেন্ট্রালাইজ করা হয়, যার হেড হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। উইথ দিস অ্যাক্ট সেন্ট্রালাইজড করা হয়, ঠিক আছে, উইথ দিস অ্যাক্ট। এবং আলটিমেটলি উইথ দিস অ্যাক্ট abolition of limited trade monopoly of East India Company. I hope you understand, মানে যেটা 20 ইয়ার ছিল, তারপরের একটা 1813 with China only tea, and then with this act 1833 completely abolition of trade monopoly by the East India Company. Okay, now move on to the next, which is Charter Act 1853. Charter Act 1853. ওকে, চার্টার অ্যাক্ট 1853 তে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস হয়, যেমন যেটা এখন আমরা আইপিএস বা ইউপিএসসি যে এক্সামটা বলি, তখন কি একটা ছিল, সেটা হচ্ছে আইসিএস, ইন্ডিয়ান যেটা সিভিল সার্ভিস এক্সাম, কিন্তু তখনই একটা কম্পিটিটিভ এক্সাম ফর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, সেটা কিন্তু আইসিএস, এটা এখান থেকে শুরু হয়। এবং 4 member of executive কাউন্সিল কিন্তু ডেভেলপ হয়। এই কাউন্সিলের মধ্যে একজন থাকে ল মেম্বার। কি থাকে? কাউন্সিলে 4 জন মেম্বার
তার মধ্যে একজন হচ্ছে গিয়ে ল মেম্বার। এই ল মেম্বার এদের মধ্যে কিন্তু ভোটিং রাইটস কিন্তু দেওয়া হয়। ভোটিং রাইটস কোথায় সেটা আসবো, ভোটিং রাইটস পাবে, ওকে, মানে ভোটদের কিন্তু একটা। এবং এই গভর্নর জেনারেলকে এই এক্সিকিউটিভ ফাংশনটা কি ছিল, এই যে এক্সিকিউটিভ কাউন্সিল যেটা 4 মেম্বার, এটার ফাংশন কি? ফাংশন হচ্ছে টু হেল্প দ্য গভর্নর, জেনারেল, ওকে। এটা হচ্ছে এটার ফাংশনটা ছিল। এবং এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ওয়ার্ক থেকে যে লেজিসলেচার যে ওয়ার্ক, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক থেকে পার্থক্য করা হয় কি, লেজিসলেচার ওয়ার্কে ডিফারেন্ট করা হয়, মানে সেপারেট করা হয়। একদিকে থাকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, এখানে কারা করবে, গভর্নর, সরি, যেটা গভর্নর জেনারেলটা রয়েছে, একদিকে থাকবে গভর্নর জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কে, গভর্নর জেনারেল প্লাস এক্সিকিউটিভ কাউন্সিল, অন্যদিকে কে থাকবে, মানে এরা ফাংশনগুলো করবে, যেখানে 1+4, ওকে, 4 হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল অ্যান্ড হচ্ছে 1 হচ্ছে গভর্নর জেনারেল। অন্যদিকে লেজিসলেটিভ ওয়ার্ক করার জন্য থাকবে কারা, গভর্নর জেনারেল প্লাস লেজিসলেটিভ কাউন্সিল, ওকে। তো এই সময় একটা জিনিস হয়, সেটা হচ্ছে ফার্স্ট টাইম রিজিওনাল রিপ্রেজেন্টেশন শুরু হয়, রিজিওনাল রিপ্রেজেন্ট স্টার্ট হয়, ঠিক আছে। এবং এটাই হচ্ছে আমরা বলতে পারি লাস্ট চার্টার অ্যাক্ট, কারণ এরপরে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এসেছিল 1858, লাস্ট চার্টার অ্যাক্ট, ওকে। সো দিস দ্য ওভারভিউ অফ 1853। এইবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সো আমি একটু ব্রেক নিই অ্যান্ড দেন আই উইল স্টার্ট এগেইন। এবার আমাদের যে মেইন ইম্পর্টেন্ট বিষয় শুরু হচ্ছে যে অ্যাক্টগুলো, সেটা হচ্ছে দ্য ফার্স্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, which is of the revolt of 1857, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, ওকে। নাও এটা কি ছিল, প্রথমত 12 ফেব্রুয়ারি 1858 ব্রিটিশ ইউকে প্রাইম মিনিস্টার লর্ড পলিমারস্টোন
ব্রিটিশ পার্লামেন্টে একটা বিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1958 তিনি কিন্তু প্রপোজাল রাখেন, কিন্তু আলটিমেটলি সেটা কোনোভাবেই পাস হয় না। ফলে ইট ইজ ফর দ্য ফার্স্ট টাইম ওয়ার এ ব্রিটিশ প্রাইম মিনিস্টার রিজাইন্ড রিগার্ডিং দ্য ইন্ডিয়ান ইস্যু, মানে তাকে ইস্তফা দিয়ে দিতে হয়, রেজিগনেশন দিয়ে দিতে হয়। 2nd August 1858, I'm sorry, 2nd August 1858, the newly elected PM লর্ড ডার্বি পুনরায় ব্রিটিশ পার্লামেন্ট এর গভর্নমেন্ট, যেটা ব্রিটিশ পার্লামেন্টে তিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 বিলটা আবারও once again তিনি প্রপোজালটা রাখেন, বাট দিস টাইম ইট উইল ওয়ার্কস, it actually it had work, and first November this time it worked because and then 1st November 1858 কি হয়, একটা যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এটাকে মডিফাই করে দেওয়া হয়, নতুন নাম দ্য ভাইসরয়, দ্য Viceroy of India. I hope you understand the process of that. Okay. Now এই অ্যাক্টের মধ্য দিয়ে আমরা দেখলাম যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যেটা দ্য ভাইসরয় অফ ইন্ডিয়াতে ট্রান্সফর্ম করে, এবং দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া কে হয়, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং, ওকে। ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া ওয়াজ লর্ড ক্যানিং, এবং এই সময় ডিক্লারেশন আসে যে ইন্ডিয়া ইজ নাও আন্ডার দ্য ব্রিটিশ ক্রাউন, যেটাকে ডিক্লারেশন ইন ইন্ডিয়াও বলা হয়। এবং এই সময় একটা কোর্ট গঠন করা হয়, কি কোর্ট, যেটাকে বলা হচ্ছে কোর্ট অফ ডিরেক্টর, ওকে। এবং সেখানে একটা বোর্ড অফ কন্ট্রোল যেটা ছিল, যেটা বোর্ড অফ কন্ট্রোলটা হুইচ ইয়ারে এস্টাবলিশ হয়েছিল, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784-এ যেটা বোর্ড অফ কন্ট্রোলটা গঠিত হয়েছিল, সেটা কিন্তু এখানে তার অ্যাবলিশন ঘটে, এবং কোর্ট অফ ডিরেক্টর তো অ্যান্ড এস্টাবলিশ হয়, এবং যে বোর্ড অফ কন্ট্রোল abolished হয়। নেক্সট হোয়াট হ্যাপেন্ড, একটা কাউন্সিল গঠিত হয়, সেই কাউন্সিলের নামটা কি, ইন্ডিয়ান কাউন্সিল এস্টাবলিশ হয় এই অ্যাক্ট অনুযায়ী, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ওকে। সো এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মধ্য দিয়ে ইন্ডিয়ান কাউন্সিল এস্টাবলিশ করা হয় ইংল্যান্ডে, এবং এখানে টোটাল মেম্বার ছিল কত, টোটাল মেম্বার ছিল 15, ওকে। এবং all 15 are members of UK Parliament, ওকে। এবং the President of Indian Council is called the India Secretary,
president of Indian Council is called India Secretary. Okay. A president of India Council was the member of ব্রিটিশ ক্যাবিনেট। টোটাল 15 মেম্বার, সেটা তো ব্রিটিশ পার্লামেন্টে ছিল। অ্যান্ড দেন ক্যাবিনেট যেটা হয়, ক্যাবিনেট মানে যেটা মন্ত্রিসভা হয়, ইনক্লুডিং দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দেয়ার সেক্রেটারি। সেক্রেটারি মানে ওখানে সেক্রেটারি, মিনিস্টার তো বলা হয় না, সেক্রেটারি। তো টোটাল সবাই তো মেম্বার, পার্লামেন্টের মেম্বার হয়, দেন তাদের ভিতর থেকেই ক্যাবিনেটের মেম্বারটা তৈরি করে। তো যে প্রেসিডেন্ট সে তো এমপি ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মেম্বার অফ দ্য ব্রিটিশ ক্যাবিনেট। ব্রিটিশ ক্যাবিনেট। ওকে, নেক্সট, এই মানে এই যে প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টকে কি বলা হতো? এই প্রেসিডেন্টকে আরেকটা নামে ডাকা হতো, সেটার নাম হচ্ছে গিয়ে ইন্ডিয়া মিনিস্টার। ইন্ডিয়া মিনিস্টার বা ইন্ডিয়া সেক্রেটারি যেটাকে বলা হয়, অথবা সেক্রেটারি। ওকে, নেক্সট, তাহলে কি কি হচ্ছে? ফার্স্টে এখানে থাকবে উপরে কে, কার ইনস্ট্রাকশন? ব্রিটিশ ক্রাউন। ব্রিটিশ ক্রাউন আমি যদি অর্ডার করে সাজাই, দেন কে থাকবে? ইন্ডিয়া মিনিস্টার। ইন্ডিয়া মিনিস্টার অফ সেক্রেটারি, যেটা এটা। অ্যান্ড দেন কে থাকবে? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, দ্য ভাইসরয়। কারণ এই অ্যাক্ট অনুযায়ী গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বিকেম দ্য ভাইসরয়। ওকে, তাহলে কি হচ্ছে টোটাল? এই যে ইন্ডিয়ান কাউন্সিল, এটাকে বলা হয় হোম গভর্নমেন্ট। কি বলা হয়? হোম গভর্নমেন্ট, তাই তো? কে কে থাকবে সেখানে? ইন্ডিয়ান কাউন্সিল প্লাস ইন্ডিয়া সেক্রেটারি, তাহলে টোটাল এখানে 15 মেম্বার প্লাস ইন্ডিয়া সেক্রেটারি মিলে তৈরি হচ্ছে টোটাল, সরি, ইন্ডিয়ান কাউন্সিলে হবে 14 মেম্বার, সরি টু ইন্টারাপ্ট, টোটাল 15 মেম্বার, ইন্ডিয়ান কাউন্সিল 14 and ইন্ডিয়ান সেক্রেটারি বা ইন্ডিয়ান মিনিস্টার, যেটা প্রেসিডেন্ট অফ দ্য হোম গভর্নমেন্ট। ওকে, নাও মুভ অন টু দ্য নেক্সট, হুইচ ইজ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, যেটা ভাইসরয় তৈরি হয়, এবং আমরা অলরেডি পড়েছি যে ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া ওয়াজ লর্ড ক্যানিং। নাও মুভ অন টু দ্য নেক্সট অ্যাক্ট, হুইচ ইজ কল্ড ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1860। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। ওকে, যেটা এক্সিকিউটিভ মেম্বার ডেভেলপ হয়েছিল 61 প্রবাবলি, সরি, যেটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি হয়েছিল 1833-তে। সো এই 53-তে 1853-তে যেটা তৈরি হয়েছিল এক্সিকিউটিভ কাউন্সিল 4 মেম্বার, সেটাকে একটা মেম্বার এক্সটেন্ড করে সেটা বাড়িয়ে দেওয়া হয় 5। এক্সিকিউটিভ
4 to 5 করা হয়। ওকে, এবং 3 ইন্ডিয়ান ইন লেজিসলেটিভ কাউন্সিলে কিন্তু মনোনয়ন করা হয়। 3 ইন্ডিয়ান in legislative council Three Indian in legislative council সেটাকে অ্যাপয়েন্ট করা হয়। 3 ইন্ডিয়ানসকে লেজিসলেটিভ ইন দ্য লেজিসলেটিভ কাউন্সিল সেটাকে অ্যাপয়েন্ট করে। নাও সেই 3 ইন্ডিয়ান who were they Maharaja of Patiala, King of Banaras, and then Sir Dinkar Rao. ওকে, এবং এই সময় ফার্স্ট টাইম পোর্টফোলিও সিস্টেম যেটা স্টার্ট করা হয়। ওকে, নেক্সট ক্যাবিনেট সিস্টেম শুরু হয়, ডিস্ট্রিবিউশন অফ দ্য মিনিস্টারি শুরু হয়, এবং লেজিসলেটিভ পাওয়ার রিটার্ন ব্যাক টু বম্বে অ্যান্ড মাদ্রাস। লেজিসলেটিভ যেটা এর আগে সেন্ট্রালাইজেশন করা হয়েছিল, হ্যাঁ, যেটা চার্টার অ্যাক্ট 1833, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাক্সিমাম সেন্ট্রালাইজেশন, সেটা থেকে আস্তে আস্তে রিভার্স ব্যাক করে যেটা লেজিসলেটিভ যে পাওয়ার return back to the other two presidency, which is Bombay and Madras okay, next অর্থাৎ এই সময় থেকে আবার শুরু হচ্ছে beginning of decentralization. Okay, now move on to the next act, which is Indian Council Act. Indian Council Act 1892. Council Act 1892. Now what was that? এই সময় ব্রিটিশরা একটা বুঝতে পেরেছিল যে তারা যদি ব্রিটিশ ইন্ডিয়ানদের যদি পুরো লেজিসলেটিভ কাউন্সিল থেকে নিজেদেরকে তাদেরকে যদি সরিয়ে রাখে ব্রিটিশ গভর্নমেন্ট, দেন এটা বেশি এক্সট্রিম হয়ে যাবে। সো তারা মোটামুটিভাবে যেটা করলো যে ইন্ডিয়ানদের পলিটিক্সে আনতে কিন্তু আস্তে আস্তে করে তারা শুরু করে। ওকে, যে ইন্ডিয়ানদের পলিটিক্সের ভিতর যখন ইনক্লুড করা শুরু করলো, তাদের মধ্যে একটা ট্রাস্ট ডেভেলপ হচ্ছিল টুয়ার্ডস দ্য ব্রিটিশ। এবং এই সময় কি হচ্ছে যে প্রভিন্সিয়াল লেজিসলেটিভে কিন্তু ভারতীয়দের ভীষণভাবে ইনক্লুড করা হয়, এবং এই সময় কিন্তু তারা যে প্রভিন্সিয়াল মেম্বার তাদেরকে ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে আর কি অ্যাড করা হবে সেই বিষয়ে তারা কিন্তু অ্যাপ্রোচ করে। এবং যারা হতো আর কি নন গভর্নমেন্ট মেম্বার, ইন্ডিয়ান মেম্বাররা মোটামুটি বাজেট রাইটস ডিমান্ড করে, যে আমাদের যে রাইটসটা বাজেট রাইটে সেখানে আমাদের কোশ্চেন করতে হবে, আমাদের ডিবেট, এইগুলো আর কি তারা ডিমান্ড করে। কিন্তু এখানে যেটা হয় সেটা হচ্ছে যে ডিবেট এবং কোশ্চেন
এই দুটো ডিবেট করতে পারবে, কোশ্চেন্স করতে পারবে, বাট দে ডোন্ট হ্যাভ দ্য রাইটস টু ask the supplementary questions, and they don't have the right to vote as far as the provincial legislative is concerned. সো ব্রিটিশরা ইন্ডিয়ানদের যে ডিবেট কোশ্চেন করার রাইটস দিলেও তারা কিন্তু সাপ্লিমেন্টারি কোশ্চেন প্লাস ভোটের যে একটা রাইট ছিল সেটা কিন্তু কখনো তারা দেয়নি। সো এইটা হচ্ছে বেসিক্যালি ছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। এখানে not such there was not such a important events, that is why I am going to leave it to explain a bit of, and move on to the next one, which is very very much important as far as our Indian constitution is concerned, because ETA and then 1919 and then 1935, these three acts are very much crucial to understand the background of the making of Indian constitution. Okay, so I am going to focus on these three, so be careful on that. First is Indian Council Act 1909, Indian Council Act 1909. So before এই যে এই অ্যাক্টের আরেকটা নাম কি ছিল? Morley Minto Act. I think you heard this name, Morley Minto Act. Okay, 1909. Indian Council Act, another name of this act is called Morley Minto Act. Who was Morley? Morley was India Secretary. কোথায় হয়েছিল? Let's see. India Secretary here, India Secretary, ये देखो, যে একটা কাউন্সিল, ইন্ডিয়ান অ্যাক্ট কাউন্সিল তৈরি হয়েছিল, সেখানে যে 15 মেম্বার ছিল, যার যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টকে বলা হতো ইন্ডিয়া মিনিস্টার। ওকে, সো সেটাই এখন আমাদের পড়তে হচ্ছে যে মল্লে কে ছিল? ইন্ডিয়া সেক্রেটারি। ওকে, আর মিন্টো কে ছিল? মিন্টো ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আর এই সময় আমরা 1858 যে একটা এসেছিল, ফার্স্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, হোয়ার দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বিকেম দ্য ভাইসরয়। তাহলে কে ছিল? দ্য ভাইসরয়। ওকে, নেক্সট, এর একটা অবজেক্টিভিটি ছিল বা অবজেক্টস ছিল। অবজেক্টিভসটা কি ছিল? ডিভাইড অ্যান্ড রুল। কারণ এই সময় এরা বুঝতে পারছিল যে কারণ এই সময় এটা আসবে ধীরে ধীরে, যে কংগ্রেস এবং মুসলিমস কিন্তু একটা সময় খুব বেশি ক্লোজ ছিল, এবং তারা, এটা আমি আস্তে আস্তে করে আমি এটা আপনাদের সমস্ত কিছু বোঝাবো, যেটা যেটা এই সময় মোটামুটি বাল গঙ্গাধর তিলক থেকে শুরু করে যে ইভেন আমি এটা শোনা যায় যে বাল গঙ্গাধর তিলকের জন্য আইনি লড়াই লড়েছিল মোহাম্মদ আলী জিন্না। সো ইট ইজ এ ফ্যাক্ট যে সে সময় কিন্তু হিন্দু মুসলিমদের মধ্যে একটা ইউনিটি ছিল, কিন্তু এইটা যখন বুঝতে পারছিল ব্রিটিশ গভর্নমেন্ট, দেন যদি এরা মিশে যায় তাহলে উই কান্ট রুল হিয়ার। তার জন্য তারা এই আইনের মধ্য দিয়ে একটা পলিসি নিয়ে এসছে, সেই পলিসির নাম হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। তারা ডিভাইড, তাদের ভিতরে এটা অবজেক্টিভ ছিল অ্যাকচুয়ালি। সো হোয়াট ওয়াজ দ্যাট? প্রথমে এরা শুরু করলো কমিউনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম উইথ দিস অ্যাক্ট। কি শুরু করছিল? কমিউনাল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট। কমিউনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম ইন্ট্রোডিউস হয় এই সময় উইথ দিস অ্যাক্ট অফ 1909। ওকে, নো, এখানে কে ছিল?
এটা ইন্ট্রোডিউস বাই মরলে অ্যান্ড মিন্টো। মরলে অ্যান্ড মিন্টো। এখানে রয়েছে কি ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড অ্যান্ড রুল, যেখানে কি হবে, যেখানে মুসলিম সিট সেখানে অনলি মুসলিমই কেবল ভোট দিতে পারবে, এবং মুসলিমই সেখানে যেখানে হিন্দু সিট সেখানে কিন্তু হিন্দুই কেবল ভোট দিতে পারবে, এবং জেনারেল হচ্ছে হিন্দুস কমিউনিটি, মুসলিমস অ্যান্ড স্পেশাল হচ্ছে খ্রিস্টান অ্যান্ড শিখ। এইভাবে আর কি একটা জেনারেলাইজ ডিভাইড অ্যান্ড রুল কিন্তু এখানে তারা স্টার্ট করে। এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ ইন্ডিয়ান মেম্বারদের প্রভিন্সিয়াল যে লেজিসলেটিভ ইন্ডিয়ান মেম্বারদের বাজেটের যে সাপ্লিমেন্টারি রাইটস সেটাও কিন্তু এখানে দেওয়া হয়, যেটা এর আগে যে একটা ছিল 1893-তে সেখানে কিন্তু ছিল না। অর্থাৎ এখানে সাপ্লিমেন্টারি যে কোশ্চেন সেই কোশ্চেন করার রাইটসটা কিন্তু পেয়ে যায়। ওকে, সাপ্লিমেন্টারি কোশ্চেন। সরি, একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, যেটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করার রাইটস পায় যখন প্রভিন্সিয়াল যে কাউন্সিল ছিল সেখানে লেজিসলেটিভ ইন্ডিয়ান মেম্বারদের একটা বাজেটদের যে সাপ্লিমেন্টারি কোশ্চেন করার রাইটস কিন্তু এখানে দেয়, বাট স্টিল দে ডোন্ট হ্যাভ দ্য ভোটিং রাইটস। এবং লন্ডনে উইথ অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট, লন্ডনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী যে 15 মেম্বার্সের যে ইন্ডিয়া কাউন্সিল তৈরি করা হয়েছিল সেখানে কিন্তু কোনো ভারতীয় ছিল না। এই 1909 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে ইন্ডিয়ান কাউন্সিলে ভারতীয়দের কিন্তু একটা প্লেস দেওয়া হয়, ঠিক আছে। এবং 2জন ভারতীয় ইন্ডিয়ান কাউন্সিল 1858 অনুযায়ী এস্টাবলিশ হয়েছিল, সেখানে নো ইন্ডিয়ান ওয়াজ দেয়ার, বাট উইথ দিস অ্যাক্ট 1909 এর মধ্য দিয়ে এখানে 2 ইন্ডিয়ান ওয়াজ অ্যাপয়েন্টেড। তো কে কে ছিল প্রথমে? একজন ছিল নাম কেসি গুপ্তা, অ্যান্ড সৈয়দ হোসেন বিলকিরানি। সৈয়দ হুসাইন, সরি, সৈয়দ হুসাইন ভিলগ্রামি। ওকে, এবং দিল্লিতে এক্সিকিউটিভ যে কাউন্সিলটা ছিল সেখানে ফার্স্ট ইন্ডিয়ানদের অ্যাড করা হয়, যে 5 মেম্বার এক্সিকিউটিভ কাউন্সিলে ফার্স্ট ইন্ডিয়ানকে অ্যাড করা হয়, অ্যাপয়েন্ট করা হয়। ওকে, এবং তার নাম ছিল এসপি সিনহা। এসপি সিনহা, ল মেম্বার। Okay, so this was the Indian Council Act 1909. Move on to the next one, which is Indian Government Act 1919. Indian Government Act 1919. India got Act
1990. Okay, so there was a huge background of Indian Government Act 1919, সেটা আমরা কিন্তু একটু দেখব। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যদি আমি দেখি তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। 1911 দিল্লি দরবার। সেকেন্ড, cancellation of Bengal partition. Next, shifting capital from Calcutta to Delhi. Shifting capital from Calcutta to Delhi. Next, 1960, most important, Lucknow Pact. Between Congress and Muslim League. Congress and Muslim League. ওকে, এই সময় একটা রিপোর্ট বের হয়, রিপোর্টটার নাম হচ্ছে মেসোপটেমিয়া রিপোর্ট। মেসোপটেমিয়া রিপোর্ট কেম অন 1917। ওকে, যেখানে বলা হচ্ছে যে ব্রিটিশরা they were not capable at that period of time to rule in India, এবং এই সময় একটা ইভেন্টস হয়, সেটা হচ্ছে কি আমরা জানি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1914 to 1918 অবধি। এবং এই সময় ব্রিটিশরা কিন্তু অ্যাটাক করে তুর্কি, ফলত মুসলিম লীগ ডিসঅ্যাপয়েন্টেড হয় এবং তাদের সঙ্গে যে কন্ট্যাক্ট হয়েছিল যে তারা তুর্কি খলিফা যেটা রয়েছে সেটাকে কিন্তু কখনো অ্যাবলিশ করবে না, বাট দে অ্যাটাক তুর্কি অলসো, অ্যান্ড তার ফলে কিন্তু মুসলিম লীগ তারাও কিন্তু ডিস্টার্বড হয় with the behavior of British government. That is why they get closer with the Congress in 1916, and that is the result was 1916 Lucknow Pact. Okay, লর্ড মন্তেস্কু একজন ভদ্রলোক ছিলেন, তিনি ইন্ডিয়া সেক্রেটারি। তিনি ঘোষণা করেন যে এই সময় ইন্ডিয়ান পলিটিক্যাল যে স্ট্রাকচার তার মধ্যে একটা কিন্তু তিনি রিফর্ম আনবেন। নাও এই সময় যেটা হয় যে ফার্স্ট টাইম কি হচ্ছে, কতগুলো জিনিস ফার্স্ট টাইম হয়। ফার্স্ট টাইম ডাইরেক্ট ইলেকশন হয়, যেটাকে ডিরেক্ট ইলেকশন সিস্টেম কিন্তু শুরু হয় উইথ দ্য 1919 অ্যাক্ট। দেন ফার্স্ট টাইম voting rights to women. India was too advanced because 1920-তে গিয়ে আমরা জানি যে ব্রিটিশরা ওই সময় আর কি তাদের ওমেন্সদেরও রাইট দেওয়ার শুরু করে। বিফোর এর আগে নিউজিল্যান্ড ছিল সম্ভবত দ্য ফার্স্ট 1890 সামথিং ওমেন্সদের ভোটিং রাইটস দেয়, কিন্তু ইন ফার্স্ট টাইম ভোটিং রাইটস ফর ওমেন ইন ইন্ডিয়া। Okay, then responsible governments সেটা কিন্তু ফার্স্ট টাইম ইন্ডিয়ান পার্সপেক্টিভে ইউজ করা হয়। অ্যান্ড দেন ডায়ার্জি সিস্টেমও স্টার্ট হয়। ওকে, ডায়ার্জি সিস্টেমটা কি জিনিস সেটা একবার দেখবো আমরা, যেটা ডায়ার্কি অ্যাকচুয়ালি বলা হয়। আই এম রিয়েলি সরি, ডায়ার্কি সিস্টেমটা কি জিনিস। একজন ভদ্রলোক ছিল, তার নাম হচ্ছে
লিওনিল কার্টিস, he provide the concept of diarchy. His book was diarchy. ওকে, তিনি বলছেন এই ডায়ারকি সিস্টেমের মধ্যে দুটো জিনিস ইম্পর্টেন্স। একটা হচ্ছে গিয়ে কিছু সাবজেক্ট থাকবে সেগুলো হচ্ছে রিজার্ভ, আর একটা সাবজেক্ট হবে ট্রান্সফারেবল। ওকে, রিজার্ভ অ্যান্ড ট্রান্সফারেবল। রিজার্ভ সাবজেক্ট কোনগুলো? যে বিষয় শুধুমাত্র দ্য ভাইসরয় or executive council ল তৈরি করবে এবং দে আর নট রেসপন্সিবল টু দ্য সিটিজেন। বাট ট্রান্সফারেবল যে বিষয়গুলো রয়েছে সেখানে তো থাকবে কি ভাইসরয় প্লাস কাউন্সিল অফ মিনিস্টার, যারা কিন্তু রেসপন্সিবল ফর দ্য সিটিজেন, সো দিস ইজ দ্য থিংস। নেক্সট, এই সময় এখানে যে রিজার্ভ সাবজেক্টগুলো শুধুমাত্র রিজার্ভ সাবজেক্টটা রয়েছে সেটা যে শুধুমাত্র সেখানে শুধুমাত্র গভর্নর প্লাস এক্সিকিউটিভ কাউন্সিল তারা কিন্তু ল তৈরি করবে। কিন্তু যেখানে কিছু কিছু ক্ষেত্রে যেটা ট্রান্সফারেবল সেখানে যদি তারা ব্যর্থ হয় বা ভাইসরয় যদি চায় তাহলে সেটাকে সেখানে কিন্তু তারা ভাইসরয় প্লাস এক্সিকিউটিভ কাউন্সিল তারা কিন্তু ল তৈরি করতে পারে। এবং এই যে সিস্টেম, এই সিস্টেমটাকেই বলা হচ্ছে ডায়ারকি সিস্টেম। ওকে, কমিউনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম যেটা হয়েছিল 1990 অ্যাক্ট অনুযায়ী, সেখানে কিন্তু শিখ, ক্রিশ্চিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান, ইউরোপিয়ান এদেরকে কিন্তু প্রথম দিকে দেওয়া না হলেও কমিউনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম পরে গিয়ে কিন্তু এদেরকেও অ্যাড করা হয়। ঠিক আছে, এবং সেন্ট্রালে একটা জিনিস শুরু হয় সেটাকে বলা হচ্ছে বাইক্যামেরাল সিস্টেম। বাইক্যামেরাল লেজিসলেচার এস্টাবলিশ করা হয় 1919 অ্যাক্ট অনুযায়ী। ওকে, কি থাকবে বাইক্যামেরাল অ্যাক্টে? ভেরি ইম্পর্টেন্ট, একদিকে থাকবে আপার হাউস, অন্যদিকে থাকবে কি লোয়ার হাউস। আপার হাউস মিন্স যেটা এখন আমরা বলি রাজ্যসভা, আর একটা বলি হচ্ছে লোয়ার হাউস, দ্যাট মিন্স বিধান, তখনকার দিনে বিধানসভা বা এখন আমরা যেটাকে লোকসভা বলি। ওকে, সো রাজ্য, এটা হচ্ছে টেম্পোরারি। এদের টার্ম থাকবে 5 ইয়ার্স। এদের থাকবে, টোটাল মেম্বার ছিল কত তখন অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট? টোটাল মেম্বার ছিল 60। ওকে, 60 কেমন? ওকে, 60 ছিল। কিভাবে ইলেক্টেড ছিল? কতজন? 34। নমিনেটেড 26, টোটাল 60। ওকে, ইন দ্য লোয়ার হাউস যে টার্মটা ছিল, টার্ম only 3 years, then total member
144, কোনো কোনো জায়গায় 145 আছে। ইলেক্টেড, নমিনেটেড। ইলেক্টেড ছিল 104, এটা স্টেবল, বাট নমিনেটেড কোথাও 40 অ্যান্ড কোথাও 41। কেন? কারণ 145 অ্যান্ড 144, কিন্তু ইলেক্টেড যেটা ছিল এটা অলওয়েজ স্টেবল, কিন্তু কোথাও বলা হয় 41 নমিনেটেড ছিল, যদি হয় তাহলে 145, অ্যান্ড যদি 40 হয় দেন 144। ওকে, সো দিস ইজ দ্য সিস্টেম। এবং এখানে ফার্স্ট টাইম কিন্তু অডিটর জেনারেলকে অ্যাপয়েন্ট করা হয়, দ্য বাজেট সেন্টার প্রভিডেন্সের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্সিয়েট করা হয়। সো দিস ওয়াজ দ্য 1919 অ্যাক্ট ইন শর্ট। নাও I am moving to the next, which is the Indian Government Act of 1935. Okay, move on to the next page. Indian GOPT Act. Act 1935. 1909 এর অ্যাক্ট অনুযায়ী বলা হয় যে আফটার 10 ইয়ার্স ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট 1919 রিভিউ করা হবে, এবং একটা রিভিউ করা হবে with creating a commission called review commission. ওকে, কিন্তু দেখা গেল যে 1928-29-এ এই রিভিউ কমিশনই এস্টাবলিশ তৈরি হয়ে যায়। উইদিন 7 to 8 ইয়ার্স কিন্তু এই রিভিউ কমিশন তৈরি হয়, এবং এই কমিশনের আরেকটা নাম ছিল, যার নাম কি বলবো, সাইমন কমিশন। you heard that name, I hope. সাইমন কমিশন। ওকে, এবং 1927-এ কিন্তু এটা এস্টাবলিশ হয়ে যায়, 1927। তাহলে উইদিন 8 ইয়ার্স, যেটা 10 বছরে রিভিউ করবে বলেছিল, সেটা ওইদিন এমন কি ঘটেছিল? আচ্ছা, সাইমন কমিশন যেটা হয়, সাইমন কমিশন সেখানে কি বলছে, 1919 অ্যাক্ট অনুযায়ী তারা এটা রিভিউ করতে এসেছিল অ্যাজ এ রিভিউ কমিশন। তার কিন্তু এখানে আসে। কে কে ছিল? 3 জন মেম্বার ছিল। কে কে? স্যার জন সাইমন, সেকেন্ড এখানে 3 জন মেম্বার, আই এম সরি, স্যার জন সাইমন ওয়াজ দ্য প্রেসিডেন্ট, অ্যাকচুয়ালি এটা বলতে যাচ্ছিলাম, প্রেসিডেন্ট অফ দিস কমিশন। এরপর ক্যাবিনেট মিশন যখন আসবে তখন 3 জন মেম্বার আর কি হবে কমিশন। ওকে, ডেট 8 নভেম্বর, এস্টাবলিশ ডেট 8 নভেম্বর 1927। ওকে, টোটাল মেম্বার ছিল 7। টোটাল মেম্বার 1 হচ্ছে কি প্রেসিডেন্ট অ্যান্ড 6 আদার্স, অল আর ব্রিটিশার ছিল। ওকে, নো ইন্ডিয়ান ওয়াজ দেয়ার, ইন্ডিয়ান ওয়াজ দেয়ার। যার বিরোধিতা করে ইন্ডিয়ানরা একটা স্লোগান তারা কিন্তু করে, হুইচ ওয়াজ গো ব্যাক সাইমন। এই সাইমন কমিশন ইন্ডিয়া 3 ফেব্রুয়ারি 1928-এ আসে, এবং সেটা কিন্তু এসে তারা মানে মুম্বাই বা বোম্বেতে আসে, এবং এই সঙ্গে যে একটা মেম্বার ছিল সেই মেম্বারের নাম ছিল
আমি আমার মাইন্ড স্লিপ হচ্ছে। আচ্ছা, লর্ড বার্কিনহেড। লর্ড, এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, লর্ড বার্কিনহেড তিনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন ইন্ডিয়ানদের, যে একটা কনস্টিটিউশন বানানো হবে, সেটা যেন সবার দ্বারা অ্যাকসেপ্টেবল হয়। এমন নয় যে এর দ্বারা অ্যাকসেপ্ট হলো না, তাহলে কিন্তু, তাহলে যে তারা বলে ইন্ডিয়ানরা কনস্টিটিউশন বানাতেই পারবে না, দে আর নট গুড এনাফ টু মেক কনস্টিটিউশনস। এবং এই চ্যালেঞ্জটাকে ছুড়ে যখন দেয়, তখন এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নেয় মতিলাল নেহেরু। মতিলাল, আমি আপনাদের 1935-এর অ্যাক্টের কেন হয়েছিল তার ব্যাকগ্রাউন্ডটাকে আমি কিন্তু বোঝাচ্ছি। ওকে, ওকে, মতিলাল নেহেরু ওকে, ফাদার অফ জওয়াহরলাল নেহেরু, তিনি এটাকে কিন্তু অ্যাজ এ চ্যালেঞ্জ হিসাবে নেয়, এবং এখানে একটা তিনি নেহেরু কমিটি গঠন করেন। নেহেরু কমিটি, ঠিক আছে। টোটাল মেম্বার ছিল কত? 10 মেম্বার, 10 মেম্বার্স ওয়ার দেয়ার, অ্যান্ড হেড ছিল কে? অবশ্যই মতিলাল নেহেরু। অ্যান্ড দ্য সেক্রেটারি, his son জওহরলাল নেহেরু। ওকে, নেক্সট 10th আগস্ট দেখা যায়, 10th আগস্ট 1928 নেহেরু রিপোর্ট was submitted. রিপোর্ট কি হয়? সাবমিট হয়। ওকে, 29th মার্চ 1928 আলী জিন্নাহ এই যে রিপোর্ট, সেই রিপোর্টটাকে কিন্তু আর অ্যাকসেপ্ট করে না, ডিনাইড করে, এবং তিনি 14 পয়েন্ট ডিমান্ড করে, 14 পয়েন্ট ডিমান্ড করে বসে। এবং যে শর্ত একটা ছিল লর্ড বার্কেনহেডের, যে এই যে কন্ডিশন, একটা কন্ডিশন ছিল যে কনস্টিটিউশন ফরম্যাট তৈরি করার এমনভাবে যেটা সবার দ্বারা অ্যাকসেপ্টেবল হয়, বাট আলী জিন্নাহ রিজেক্ট করে। ফলত এখানে একটা গেম কিন্তু চেঞ্জ হয়ে যায়, এবং এবং 30th জুন 1930 সাইমন কমিশন, যেটা ব্রিটিশ গভর্নমেন্ট, সেই ব্রিটিশ গভর্নমেন্টের কাছে কিন্তু এই রিপোর্টটা সাবমিট করে। ঠিক আছে, সাইমন কমিশন তাদের রিপোর্টটা সাবমিট করে টু দ্য ব্রিটিশ কাউন্সিল। ওকে, এবং এরপরে লন্ডনে 3টে রাউন্ড টেবিল কনফারেন্স হয়, 3 রাউন্ড টেবিল কনফারেন্স। ওকে, 3টেই আমাদের একটু জানতে হবে। 1930 ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, সেকেন্ড 1931 and 1932, these 3, first, second round table conference and third round table conference। তো সেকেন্ডটায়
গান্ধীজি attend this as a representative of Congress. ওকে, এবং এর অবজেক্টটা কি ছিল? অবজেক্ট অফ থ্রি রাউন্ড টেবিল অবজেক্ট টু কনসেন্ট দ্য ইন্ডিয়ান অফ সাইমন রিপোর্ট। তো মানে এই হচ্ছে বেসিক্যালি অবজেক্টটা এটাই ছিল যে ইন্ডিয়ানদের এই তিনটে রাউন্ড টেবিলের যে ইনগ্রিডিয়েন্টস বেরিয়ে আসবে সেটার উপর সবার যাতে কনসেন্ট, এবং এখানে বি.আর. আম্বেদকর কিন্তু তিনটে রাউন্ড টেবিল বৈঠকেই কিন্তু তিনি ছিলেন, কনফারেন্সেই কিন্তু তিনি ছিলেন। এবং গান্ধীজি শোনা যায় যে রাজপদানা নামে একটা শিপে তিনি কিন্তু লন্ডনে পৌঁছান। ওকে, সো এরপরে অবজেক্টটা কি ছিল সেটা একটু লিখে দিই। কনসেন্ট দ্য ইন্ডিয়ান অফ সাইমন রিপোর্ট, যেটা সেটা সবার ইন্ডিয়ানদের কনসেন্ট নেওয়াটাই ছিল এর অবজেক্টিভস। নাও মুভ টু দ্য নেক্সট। এই অ্যাক্ট অনুযায়ী মানে 1935-এর যে ব্যাকগ্রাউন্ড সেটাই আমি পড়াচ্ছি, যে এখানে যে রিপোর্টটা পেশ সেই রিপোর্টের পেশের উপর ভিত্তি করে যে রাউন্ড টেবিল হয়েছিল সেটা নিয়ে কি হয়েছিল, একটা পেপার পাবলিশ হয়। সেই পেপারটার নাম হচ্ছে হোয়াইট পেপার 1935। ওকে, কি বলছে, তিনটি রাউন্ড টেবিল যে সামিট হয়েছিল, ডিসকাশন হয়, সেটাকে একটা এক জায়গায় ব্রিফলি কম্পাইল করে সেটাকে একটা পেপার হিসাবে পাবলিশ করা হয়, সেটাকে বলা হচ্ছে হোয়াইট পেপার 1935। এবং এই হোয়াইট পেপার 1935কে স্টাডি করার জন্য আরও একটা কমিটি গঠন করা হয়, টু স্টাডি দ্য হোয়াইট পেপার কমিশন এস্টাবলিশ হয়। কমিশন এস্টাবলিশ হয় কি বা কমিটি এস্টাবলিশ হয়, সেটা হচ্ছে যার প্রেসিডেন্ট ছিল লর্ড লিনলিথগো। যে ছিল ভাইসরয় অ্যাট দ্যাট টাইম। ওকে, লিনলিথগো কমিশন যেটাকে বলা হয়। কমিশন অর কমিটি। ওকে, নাও এই কমিশন লিনলিথগো কমিশনের রিপোর্ট সাবমিট হয় ব্রিটিশ পার্লামেন্টে, যাকে বেস করে যে অ্যাক্টটা পাস হয়, এই কমিশনের রিপোর্ট যখন সাবমিট হয় তার উপর বেস করে যে অ্যাক্টটা ডেভেলপ হয় সেটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট 1935. Okay, so that was the huge background to launch this act. এবং এই অনুযায়ী এখানে কি আমরা একটু ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে, জানতে হবে। কম্পিটিটিভ এক্সাম বলুন, যে কোনো এক্সামে পড়তে হলে সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ব্রিটিশ টাইম এবং কনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের জন্য এটা লাস্ট বিল বলা যেতে পারে। এবং এখানে আর্টিকেল ছিল 321, শেডিউল ছিল 10 অ্যান্ড পার্ট ছিল 14 পার্টস। ওকে, এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। আর এটা হচ্ছে পোস্ট প্রি ইন্ডিপেন্ডেন্স। আর পোস্ট ইন্ডিপেন্ডেন্স মিনি কনস্টিটিউশন কাকে বলবো, 1935। আর হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স কাকে বলবো, 1976-এ 42nd সিএ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। ওকে, এটার জন্য মাথায় থাকে। ওকে, নেক্সট এখানে যে প্রভিশনস গুলো ছিল সেগুলো একবার দেখার চেষ্টা করব। প্রভিশনস অফ 1935 অ্যাক্ট। provisions of
1935 Act. Now what was that? যে ডায়ারকি সিস্টেম ছিল, ডায়ারকি যাই হোক, ইন সেন্টার, ডায়ারকি সিস্টেম সেন্টার মানে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে কিন্তু চালু হয় এবং অ্যাবলিশন করা হয় ইন দ্য প্রভিনেন্স কাউন্সিল। যে প্রভিনেন্স গুলো ছিল সব জায়গায় কিন্তু সেখানে ডায়ারকি সিস্টেম তো ছিল না, অনলি ইন দ্য সেন্টার। সেন্টার মিনস যেটা ফেডারেল স্ট্রাকচারে যেটা আমরা বলি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখনকার দিনে, স্টেটগুলোকে বলা হচ্ছিল তখনকার দিনে প্রভিনেন্স এটা। এবং এখানে একটা শুরু হয় অটোনমি রুল, স্বায়ত্তশাসন, রুল ইন প্রভিনেন্স। প্রভিনেন্স গুলোতে বলা হয় আপনারা অটোনমি রুল করতে পারেন। ওকে, সেকেন্ডলি কি কি চেঞ্জ হয়েছে বিফোর দ্য অ্যাক্ট and after act 95? কি কি? একটা হচ্ছে আগে ব্রিটিশ ক্রাউন ছিল, তার নিচে কে ছিল? ইন্ডিয়া সেক্রেটারি, দেন ভাইসরয় আর দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, আর শেষে যে তিনটে প্রেসিডেন্সি ছিল তার গভর্নর। ওকে, অ্যান্ড আফটার 1935 অ্যাক্ট কি হলো? কিং বা ব্রিটিশ ক্রাউন যেটাই হবে, ব্রিটিশ ক্রাউন, তার নিচে কে? ইন্ডিয়া সেক্রেটারি, তার নিচে এই ইন্ডিয়া সেক্রেটারিকে যে গভর্নর অটোনমি, তিনটে প্রেসিডেন্সি, তারা রিপোর্ট করবে ডিরেক্ট কাকে? ইন্ডিয়া সেক্রেটারিকে। অন্যদিকে যেটা ভাইসরয় অর দ্য গভর্নর জেনারেল, সেও কিন্তু ডিরেক্টলি ইন্ডিয়া সেক্রেটারিকে রিপোর্ট করবে। আগে কি হতো? গভর্নর ভাইসরয়কে করতো, ভাইসরয় গিয়ে ইন্ডিয়া সেক্রেটারিকে রিপোর্ট করতো অ্যান্ড দেন ব্রিটিশ ক্রাউনের কাছে রিলিজ করতো। নাও গভর্নর ডিরেক্টলি ইন্ডিয়া সেক্রেটারিকে রিপোর্ট করছে, মানে আগে যেটা ভাইসরয়কে করতে হতো। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিফোর অ্যাক্ট অ্যান্ড আফটার 1935 অ্যাক্ট। ওকে, নাও মুভ অন টু দ্য নেক্সট, উইচ ইজ এই যে এটা হচ্ছে যেটাকে বলা হয় ডায়ারকি। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এবং এই সময় একটা অল ইন্ডিয়া ফেডারেশন যেটা কিন্তু চালু হয়, কি? অল ইন্ডিয়া ফেডারেশন চালু করার একটা প্রস্তাবনা কিন্তু দেয়, যেটা বলে AIF। এবং এর মধ্যে কি কি থাকবে? একদিকে থাকবে ব্রিটিশ প্রভিনেন্স বা প্রভিন্স, যেটা টোটাল ছিল 11টি, চিফ কমিশনারেট, যেটা ছিল 6, অ্যান্ড দেন ছিল প্রিন্সলি এস্টেট, স্বাধীন যে ছোট ছোট রাষ্ট্রগুলো ছিল। এরা এই কাউন্সিলে কি করবে? অল ইন্ডিয়া ফেডারেশন যেটা একটা এটা জয়েন করতে হতো কম্পালসারি, জয়েন ছিল কম্পালসারি। বাট প্রিন্সলি এস্টেট যেটা ছিল সেখানে কিন্তু কোনোভাবে এরা কিন্তু চাইলে এই ফেডারেশনে জয়েন করতেও পারতো, নাও করতে পারতো। এবং রেজাল্ট হিসেবে দেখা গেল যে একটা প্রিন্সলি এস্টেটও দে ডিড নট জয়েন দ্য ফেডারেশন। ফলত এই যে অল ইন্ডিয়া ফেডারেশন গঠন করার যে প্ল্যান সেটা ভস্মীভূত হয়ে গেল। ওকে, এইবার হচ্ছে এখানে একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস হয়েছে, সেটা হচ্ছে গিয়ে সেপারেশন অফ পাওয়ার অ্যাকর্ডিং ইন দিস অ্যাক্ট। সেপারেশন অফ পাওয়ার সেটা কি জিনিস? একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট,
আরেকটা হচ্ছে স্টেট লিস্ট, একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট, and the last one is residual list. ওকে, ইউনিয়ন লিস্টে মানে অর্থাৎ যেটা সেন্টার আর কি যে বিষয়গুলো ল তৈরি করবে সেটা হচ্ছে 59 সাবজেক্ট। স্টেট লিস্টে ছিল 54 সাবজেক্ট। কনকারেন্ট লিস্টে ছিল 36 সাবজেক্ট, যেটা কনকারেন্ট যেটার ইউনিয়ন স্টেট এবং ইউনিয়ন দুটোতেই তারা ল মেক করতে পারবে, তৈরি করতে পারবে। অ্যান্ড রেসিডুয়াল লিস্ট হচ্ছে ভবিষ্যতে যে লটা আসবে এবং তার রাইটস অনলি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তথা ভাইসরয়ের কাছে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে সেই ল। নাও সেপারেশন, এই সময় সেপারেশন অফ বার্মা হয়, অ্যাবলিশন অফ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হয়ে যায়, সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা একবার এই সময়টা যেটা 1858 তৈরি হয়েছিল সেটা কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল, যেটা 15 মেম্বার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাবলিশড হয়। কিন্তু ইন্ডিয়া সেক্রেটারির পোস্টটা থেকে যায়, পোস্ট কিন্তু এক্সিস্ট ছিল। ওকে, অনলি যেটা 14 জন মেম্বারকে অ্যাবলিশ করা হয় বাকি। এবং এখানে একটা ফেডারেল এই সময় ফেডারেল কোর্ট স্টাবলিশ হয়। ওকে, এবং সেই যে ফেডারেল কোর্ট এটা হয়েছিল 1 অক্টোবর 1937, যেখানে মেম্বার ছিল 1+6 জাস্টিস, একজন ছিল চিফ জাস্টিস, আর টোটাল হচ্ছে 7 মেম্বার। ওকে, চিফ জাস্টিস প্লাস আদার জাস্টিস টোটাল হচ্ছে 1+6 = 7 মেম্বার ছিল। এবং এদের 3টে পাওয়ার থাকে। এই যে ফেডারেল কোর্ট, এই ফেডারেল কোর্টের 3 পাওয়ার ছিল স্পেশাল, যেটা এখনো আমরা দেখতে পাই অনেকটা। অরিজিনাল জুরিডিকশন, অ্যাপিলিয়েট জুরিডিকশন, and advisory, the last one. সো এটাই ছিল প্রি ইন্ডিপেন্ডেন্ট মোটামুটি 1935-এর যে মেইন অ্যাক্টগুলো, যার উপর বেস করে আমাদের যে কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা কিন্তু তৈরি হয়েছে। আচ্ছা, এরপরে আমরা কিভাবে কনস্টিটিউশনের যে নেক্সট স্টেপ হুইচ ইজ কল্ড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তারা কিভাবে কনস্টিটিউশন মেকিংয়ের প্রসেসটাকে কন্টিনিউ করেছিল অ্যান্ড দে গেট রেজাল্ট আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম, সেটা আমরা কিন্তু নেক্সট সেশনে জানবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ for to keep yourself with me. I hope I can make you understand. If there is any question, you can write it down in the comment section. I will get back to you as soon as possible. Okay, thank you very much. Goodbye.